সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটে নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটে নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি এনামুল হক পলাশ। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। পলাশ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ইনশাল্লাহ। পলাশ ভাই, পাঠক বই থেকে দূরে সরে যাচ্ছে। অনেক বড় বলেন, শিশু বলেন, অনেকেই মোবাইল আসক্তিতে নিমজ্জিত। এই পাঠককে মোবাইল আসক্তি থেকে কিভাবে আমরা সরিয়ে নিয়ে আসতে পারি বলে আপনি মনে করেন? পাঠক বই থেকে দূরে সরে যাচ্ছে, এই কথাটা যেমন সত্য, কিন্তু ডকুমেন্টেশনের জন্য বইয়ের কোনো বিকল্প নেই, সেটাও আরও বড় সত্য। আর বাচ্চাদেরকে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই আমরা কর্মব্যস্ত থাকি, আমাদের জীবন অনেক গতিময় হয়ে গিয়েছে, যাওয়ার কারণে বাচ্চাদের দিকে আমরা সময় দিতে পারি না, শিশুদের দিকে আমরা যে সময় দিতে পারি না, এবং না দেওয়ার প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটছে, একটা মোবাইল তাকে দিয়ে যে বাবা বা মা তুমি গেম খেলো, তারপরে তাকে খাওয়ানো হয়। এইভাবে আসক্তির দিকে আসলে আমরাই আমাদের বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। এই জন্য অভিভাবকদের সচেতন হওয়া দরকার। আর বইয়ের কোনো বিকল্প নেই, বই পড়ার প্রতি উৎসাহ জাগাতে হবে এবং প্রয়োজনে প্রতি গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠিত করতে হবে এবং বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে মানুষকে। এই যে বললেন মানুষ দিনে দিনে গতিময় হয়ে যাচ্ছে, বিষয়টা কি গতিময় নাকি যান্ত্রিকময়? বিষয়টা সমার্থকেই। গতিময় বলতে আসলে যান্ত্রিকতায় আচ্ছন্ন হয়ে মানুষ যন্ত্রে পরিণত হচ্ছে এবং মানবিকতাকে সে পেছনে ফেলে দিচ্ছে। তাহলে বইমেলাকে শিশু এবং বড়দের কাছে কিভাবে আরো জনপ্রিয় করে তোলা যায়? বইমেলাকে আমাদের জনপ্রিয় করে তুলতে হলে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেই বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমি যে বিষয়টা নিয়ে ইদানিং কথা বলছি সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন এই দেশে একটা, এবং সাংস্কৃতিক বিপ্লবের জন্য একটি সাংস্কৃতিক লড়াই প্রয়োজন। তো সেই লড়াইটা করতে গেলে আমাকে আসলে কার বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। সেটা নির্ধারণ করে আমাদের আলটিমেট আমাদের লক্ষ্য কী, সেই লক্ষ্যটাকে নির্ধারণ করতে হবে। সেই নির্ধারণের ভিতর দিয়েই আমাদের একটা সাংস্কৃতিক ক্যাবলা অনুসন্ধান করতে হবে, যে ক্যাবলায় বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং একটা জাতি গঠন হবে, এবং সেই জাতি গঠনের ভিতর দিয়েই বইমেলা তথা একটা আমাদের যে সামষ্টিক সংস্কৃতি সেটা বিকশিত হবে। এরকম ধ্যান ধারণা আমরা পোষণ করছি। প্রকৃত কবি কে বলে আপনি মনে করেন? এই বিতর্ক থেকে বের হওয়ার আমাদের উপায় কি? কে কবি কে কবি নয়, এটা বড় কথা না, বড় কথা হলো প্রকৃত কবি কে। এটা অনেক আগে থেকেই বিষয়টা আসলে এই বিতর্ক আমরা করে আসছি। কবিতা এবং কবি তারা আসলে ভাষার একটা রাজনীতির ভিতরে আবদ্ধ। আপনি দেখেন যে আমাদের যে উকিল মুন্সি আছেন তিনি হয়তো জীবনানন্দ দাশকে চিনতেন না, বা বাংলার যে শেষ কবিয়াল আছে মদন ঠাকুর, তিনি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের নামই শুনেন নাই। কিন্তু আমরা কি উকিল মুন্সি বা সেই মদন ঠাকুরকে কবি বলবো কি না, যে কবিয়াল? অথবা যারা শুধু রবীন্দ্রনাথ বা আমাদের যে জীবনানন্দ দাশ বা কাজী নজরুল ইসলামকেই কবি বলবো? এই বিষয়টা এরকম না।
অর্থাৎ একটা হচ্ছে এলিটের কবি, আর আরেকটা হচ্ছে গণ সংস্কৃতি বা গণ সংস্কৃতির অংশ যে কবি। তা আমার মতে প্রত্যেকেই কবি, এখানে খারিজ করে দেওয়ার মতো কিছু নাই, এবং এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনাটাই আমাদের কাজ এবং সবাইকেই স্বীকৃতি দেওয়াও আমাদের কাজ। এই যে বললেন প্রত্যেকেই কবি, কিন্তু জীবনানন্দ দাশ তো বলেছেন কেউ কেউ কবি, প্রত্যেকেই কবি নয়। এটা আপনি কিভাবে খণ্ডন করবেন? এটা তো ওনার একটা বক্তব্য। তো এই যে আমি বলছিলাম যে আমাদের সাংস্কৃতিক কেবলা, আপনি দেখেন আমাদেরকে 200 বছর শাসন করে গেছে ব্রিটিশ সাম্রাজ্য। তারা একটা উপনিবেশিক সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। এই যে দেখেন, আপনি আমাকে অতিথি করেছেন এখানে, বা বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে দেখা যায় যে একজন বিশেষ অতিথি থাকে, প্রধান অতিথি থাকে, এবং সেই একজন সভাপতি থাকে। তো তারা এই কালচারটা আসলে একটা উপনিবেশিক কালচার। অতিথির জন্য ব্যবস্থাপনা থেকে একরকম, আর দর্শক বা সাধারণ মানুষের মধ্যে ব্যবস্থা থেকে আর এখানেও একটা বৈষম্য কাজ করে। এই যে বৈষম্যমূলক সংস্কৃতি, আমি এলিট, এই বিষয়টা চাপিয়ে দিয়ে গেছে ব্রিটিশরা। তখন এই দেশের যারা শিক্ষিত, ইংরেজি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, তাদের সাংস্কৃতিক কেবলা তারা পশ্চিম দিকে করে রেখেছে, অর্থাৎ সেই পাশ্চাত্যের দিকে তাদের সংস্কৃতিকে সেখান থেকে আমদানি করে নিয়ে আসছে। তো সেই প্রেক্ষিতে তাদের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণায় যে আমার যে লালন ফকির আছে তাকে তারা কবি হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, তারা টি.এস. এলিয়টকে কবি হিসেবে বলছে। তো সুতরাং এখানে তো আমি আমারটাই চিন্তা করব, আমি আমার কেবলাকেই অনুসরণ করব। জীবনানন্দ দাশ কি বললেন সেটা ওনার বিষয়, সেটা আমার বিষয় না। আমার চিন্তা হচ্ছে আমার যে আত্মজাগরণ এবং আত্মপরিচয়ের জন্য আমার সংস্কৃতিকেই আমাকে অনুসন্ধান করতে হবে। এই যে স্বীকৃতির কথা বললেন, আসলে কে কাকে স্বীকৃতি দিল, কে কাকে স্বীকৃতি দিল না, এটা তো বড় কথা নয়। বড় কথা হলো কে স্বীকৃতি পাবে, কে পাবে না, এটা সময় বলে দিবে। সময় এবং পাঠক এবং মানুষ এবং শ্রোতা, তারাই কিন্তু বলে দিবে কে লেখক, কে লেখক না, কে কবি কিংবা কবি নয়। এই বিতর্কে আমরা নাই গেলাম। পলাশ ভাই, আপনি জানেন লেখকদের আর্থিক অবস্থা নিয়ে নানা জটিলতা লক্ষ্য করা যায়। এই জটিলতা থেকে বের হওয়ার আমাদের কি উপায় আছে? আপনি জানেন, লেখক বলতেই আমরা ধরে নেই তিনি আর্থিকভাবে অসচ্ছল। এই অসচ্ছলতা থেকে বের হওয়ার আমাদের কি উপায় আছে বলে আপনি মনে করেন? এটা আমাদের যে উপনিবেশিক কালচার, যে কালচার থেকে আমরা বের হয়ে আসছি, যে সংস্কৃতি থেকে, আসলে আমাদের চোখে ভাসে লেখক মাত্রই গরিব, মানে গরিব একজন মানুষ, বা লেখক মাত্রই অগুছালো একজন মানুষ। নজরুলকে অনেকে দেখান। কিন্তু আপনি দেখেন আসলে কোনো লেখকই গরিব নন। কবি নজরুলও কিন্তু একটা গাড়ি কিনেছিলেন, সেই গাড়িতে তিনি চড়েও ছিলেন। তিনি সংসদের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন। আবার দেখেন রবীন্দ্রনাথ, তিনিও একটা জমিদারি স্টাইলেই তার জীবনযাপন করে গেছেন। সুতরাং লেখক মাত্রই গরিব বিষয়টা আসলে ঠিক না। তবে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমাদের দেশে আসলে লেখালেখি করে জীবিকা নির্বাহ করতে পারাটা, এটা একমাত্র হুমায়ুন আহমেদ ছাড়া আমি আমার জীবদ্দশায় তেমন আসলে কাউকে দেখিনি। প্রত্যেকেরই আলাদা পেশা আছে এবং সেই পেশাগুলির থেকে তারা অর্থ উপার্জন করে, আর পাশাপাশি লেখালেখিটা তাদের একটা নেশার মতো তারা সেই কাজ। লেখালেখি কি তাহলে পার্ট টাইম জব? এখনকার সময়ের প্রেক্ষিতে মনে হচ্ছে এরকমই। এবং পেশার সঙ্গে লেখালেখি কি সাংঘর্ষিক? পেশার সাথে লেখালেখি কখনোই সাংঘর্ষিক না, কারণ আমি জব করি। জব করার পরেও ইতিমধ্যে আমার প্রায় 30টির মতো বই প্রকাশিত হয়েছে। তাছাড়াও আপনি দেখেন যে মীর মোশাররফ হোসেন থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য বিখ্যাত লেখক যারা আছেন প্রত্যেকেরই নিজস্ব পেশা ছিলেন। কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, কেউ কোনো আধিকারিক ছিলেন বা অফিস সহকারী এই ধরনেরও ছিলেন। অনেকেই ছিলেন যে জমিদারের নায়েব, তারাও লেখালেখি করেছেন। তো সুতরাং পেশার সাথে বরং পেশা লেখাকে সমৃদ্ধ করে। আপনি যত মানুষের সাথে মিশবেন, যত মানুষকে আপনি পাঠ করবেন, যত প্রকৃতিকে আপনি পাঠ করবেন, ততই আপনার চিন্তা চেতনা এবং জগৎ সমৃদ্ধ হবে এবং আপনার লেখালেখির জগৎও সমৃদ্ধ হবে। পলাশ ভাই, আপনি একজন অনুবাদক, লেখক, তথাপি একজন কবি। তো আজকে আপনার কাছ থেকে একটি কবিতা শুনতেই হয়। কবিতাটির নাম হচ্ছে প্রক্লেমেশন অফ নেশন। ঘোষণার হয়তো দরকার ছিল না, সলিমুদ্দিনের যদি নাগরিক মর্যাদা থাকতো, যদি সামাজিক ন্যায় বিচার পাইতাম, ঘোষণা দিয়ে তা প্রতিষ্ঠার দরকার ছিল না। কই থেকে শুরু করবেন? বারো ভূঁইয়া তারা নিজ নিজ ভূখণ্ড থেকে শুরু করেছিলেন লড়াই। কই থেকে শুরু হবে? আপনারা তর্ক করেন ৭১ অথবা ৭২, ৪৭ অথবা ২৪। আমি এখনো চর্যাপদে উরুক্কু মেঘের তলে এক গর্ভবতী নারীর সেবা করি, যে আগামীকাল প্রসব করবে একটি সংস্কার প্রস্তাব। ছিন্ন ভূখণ্ডে কাটাতার বেষ্টনীর ভেতর কারাগারে প্রস্তুত হচ্ছে প্রক্লেমেশন অফ নেশন। বাহ! পলাশ ভাই, লেখক মাত্রেই প্রেম করেন, লেখক মাত্রেই বিরহে ভোগেন, লেখক মাত্রেই নানা কষ্ট, অনুশোচনা ইত্যাদিতে জীবনযাপন করেন। আপনাকে যদি আজকে প্রশ্ন করি, একজন লেখক হিসাবে প্রেম এবং বিরহ আপনার কাছে কোনটা সুখকর বলে আপনি মনে করেন? প্রেম আর বিরহ আসলে আমি মনে করি একই জিনিস। প্রেম একটি স্বয়ম্ভূ সত্তা, বিরহ একটা স্বয়ম্ভূ সত্তা, এবং এই প্রেমের ভিতর দিয়াই এবং বিরহের ভিতর দিয়াই একজন মানুষ বিকশিত হয়। কেমন ছিল আপনার শৈশবকাল? কেমন ছিল আপনার শিক্ষা জীবন? আমার শৈশবকাল ছিল খুব আনন্দময়। আমি খুব অজপাড়াগা থেকে বড় হয়েছি, খেতে খামারে একবারে মাটির কাছাকাছি ছিলাম। হাওর অঞ্চলের মানুষ আমি। মানুষের জীবনকে আমি দেখেছি, খুব গভীরভাবে অনুধাবন করেছি মানুষকে। এবং আমাদের সময় খেলার মাঠ ছিল, পাখি ছিল, বিল ছিল, খাল, নদী, নালা, সেখানে আমরা ছুটে বেড়াতাম। শিক্ষা জীবনে বহু বৈচিত্র্যময় অভিজ্ঞতা আমি অর্জন করেছি। ক্রমান্বয়ে আমি মফস্বল উপজেলা শহর থেকে একটি বিভাগীয় শহর, তারপরে রাজধানীতেও পড়াশোনা করেছি। বিভিন্ন প্রতিষ্ঠান মারিয়ে তারপরে এক সময় ভালো লাগে নাই, আমি আবার নিজ কুটিরেই নিজ এলাকায় ফিরে গেছি একটি কর্ম নিয়ে। সেখানে আমি কর্ম করছি, পাশাপাশি আমি আমার লেখালেখি চালিয়ে যাচ্ছি। তার মানে আপনাকে প্রকৃতি এবং গ্রাম আপনাকে কবি হিসাবে, লেখক হিসাবে খুব টানে। আমি তাই তো? আমি আমার উৎসকেই অনুসন্ধান করি, আমি আমার প্রকৃতিকেই অনুসন্ধান করি, আমি মানুষ পাঠ করি, প্রকৃতি পাঠ করি, এবং সেখানেই আমি থাকতে চাই, সেখানেই সবসময় ফিরে যেতে চাই। আপনি একজন লেখক, কবি। প্রত্যেক মানুষেরই জীবনের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। আপনার জীবনের উদ্দেশ্য কি এবং লক্ষ্য কি? আমার আর কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য একটাই। আমার কবি হওয়া উদ্দেশ্য ছিল, কবি হয়ে গেছি। এবং আমি মনে করি যে নিজে মনে করে যে কবি হয়ে গেছে সেই কবি হয়ে গেছে, কারো স্বীকৃতির প্রয়োজন নেই, কারণ কবিতা লিখতে লিখতে আমি কবি হয়েই গেছি। পলাশ ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এবং এটিএন নিউজের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও লেখক, অনুবাদক এনামুল হক পলাশের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।